ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। পরিবর্তনের আকাঙ্ক্ষায় 2024-এর জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে রাজপথে ঢল নেমেছিল সাধারণ মানুষের। শেখ হাসিনার পতনের পর ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি আর্থিক খাতেও সংস্কার করবে অন্তর্বর্তী সরকার। শুরুতে সরকারের দায়িত্বশীলরা দেখিয়েছেন সে স্বপ্ন, কিন্তু এখন ডক্টর ইউনূসের সরকারের বিদায় বেলায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অভিযোগ করলেন সরকার তার কাজে হস্তক্ষেপ না করলেও সংস্কারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। গভর্নরের এমন মন্তব্যের পর প্রশ্ন জাগে, তা হলো কি শূন্যতা নিয়েই শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের যাত্রা, বিদায় বেলায় দেশের আর্থিক খাত কি সেই ঝুঁকিতেই রয়ে গেল? এসব নিয়েই আজ আমাদের টালিখাতায় আলোচনার বিষয়। ব্যাংক খাতে সংস্কার হলো না কেন? এ বিষয় নিয়ে আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ এবং আছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার AM মাসুম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালিখাতা অনুষ্ঠানে। শুরুতেই আলোচনা শুরু করতে চাই আশরাফ আহমেদ, আপনাকে দিয়ে একটু প্রাসঙ্গিক আলোচনা দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে আজকেই দ্বিতীয় চলতি অর্থ বছরের যে দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করলো বাংলাদেশ ব্যাংক, এবং সেখানে আসলে সুদের হার অপরিবর্তিতই থাকলো এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন যে আসলে যেহেতু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়নি, সে কারণে আসলে সুদের হারও খুব বেশি পরিবর্তন করা গেল না, এইরকম একটা প্রেক্ষাপট। এবং একই সাথে আমাদের আজকের আলোচনার যে বিষয়, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বললেন যে সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল সেটি পূরণ হয়নি, তিনি নিজেও সন্তুষ্ট নন। সে বিষয়ে একটু আপনার কাছে শুনতে চাই। প্রথমে শুরু করি যে আজকে যে নতুন যে মুদ্রানীতি ঘোষণা করা হলো সেটা এক অর্থে ডিসঅ্যাপয়েন্টিং আমাদের জন্য। কারণ দেখুন, আমরা গত 2 বছর ধরে ব্যবসায়ীরা যেই একটা চরম সংকটের মধ্যে আছি, দুটো প্রাইমারি কারণে। এক নম্বর হচ্ছে যে আপনার মুদ্রানীতির ফলেই, এক্সারসাইজের ফলে যেমন ইন্টারেস্ট রেট সিগনিফিকেন্টলি বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই সাথে যেটা ক্রিয়েট করা হয়েছে আপনার এটা মুদ্রানীতির ডাইরেক্ট ফলশ্রুতি, সেটা হচ্ছে একটা বড় ধরনের ক্রেডিট ক্রাঞ্চ, যার ফলে আমরা দেখছি যে যেখানে আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 10 থেকে 15% লেভেলে থাকে, সেটা 6-7% নেমে এসছে। এটা যে শুধু যে মুদ্রানীতির প্রভাব তা না, এটার সাথে সাথে আমাদের যে রাজস্ব নীতিতে সরকার যে কাজটা করেছে, যে একদিকে যেমন আপনার রাজস্ব আহরণ কমে গেছে অথবা কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি, কিন্তু অন্য সাইডে সরকার আপনার আমাদের যে এডিপি বাস্তবায়ন, যে বিনিয়োগ যেটা সরকারের, সেটা ড্রাস্টিক্যালি কমিয়ে এনেও কিন্তু সরকারের ঋণের পরিমাণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এটার ডাইরেক্ট এফেক্ট হচ্ছে প্রাইভেট সেক্টরের জন্য একটা ক্রাউডিং আউট এফেক্ট হয়। এটা MPS এও আমাদের মনিটারি পলিসি স্টেটমেন্টেও স্পষ্ট বলা আছে। সরকারের যে ফিসকাল এই স্ট্র্যাটেজিটা, এটা আমরা মনে করি যে ইনফ্লেশনের জন্য একটা বড় ধরনের চাপ সৃষ্টি করছে। সরকার রাজস্ব ব্যয় বাড়িয়ে যাচ্ছে ঋণ করে, তাতে ইনফ্লেশন সবসময় বাড়ে। কিন্তু উল্টা দিকে বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসি থ্রুতে আসলে আমাদের ইনফ্লেশন কাট করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে গত জুলাই মাস থেকে কিন্তু ইনফ্লেশন আসলে কমছে না। আমরা দেখেছি যে গত 24 থেকে 25-এর জুন জুলাই বছরটাতে ইনফ্লেশন 11.5 থেকে 8.5 লেভেলে নেমে এসছে, কিন্তু তারপরে কিন্তু আর 8.5-এর পরে আর নামছে না। আমরা ইউজুয়ালি দেখি যে শীতকালে ইনফ্লেশন কিছুটা মান্থ টু মান্থ কমে আসে শীতকালীন সবজির কারণে। এবছর সেটাও হয়নি, এবং এটার প্রাইমারি কারণ আমি মনে করি যে ফিসকাল স্ট্র্যাটেজি গভর্নমেন্টের, যেটা মনিটারি পলিসির বাইরে, যেটা সরকারের ডাইরেক্ট। নিশ্চয়ই আশরাফ আহমেদ, ঠিক সেই জায়গাটাতেই আসলে প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরকারের সহযোগিতা যদি বলি, হস্তক্ষেপ হচ্ছে না, কিন্তু এই যে পরিবর্তনের জন্য যে সহযোগিতা, সেই জায়গায় আমরা দেখছি গভর্নরই অসহায়ত্বের কথা প্রকাশ করলেন। আপনার কাছে শুনবো, তার আগে আমরা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সেই বক্তব্যটা একটু শুনে আসতে চাই। অপারেশনাল ফ্রিডম আমার ছিল, এখানে কোনো হস্তক্ষেপ হয় নাই, কোনো ধরনের চাপ আমি অনুভব করি নাই কোনো মহল থেকে। এটা নির্দ্বিধায় বলতে পারি। তবে আক্ষেপের বিষয় হলো যে তিনটা আইন আমরা যেটা সরকারের কাছে জমা দিয়েছি, বিভিন্ন কারণে সেগুলো বাস্তবায়ন হয়নি। তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা অক্টোবর মাসে দিয়েছিলাম, যথেষ্ট সময় ছিল টু ডু দ্য কনসালটেশনস অ্যান্ড এভরিথিং, কিন্তু সেটা করা হয় নাই। এবং
সেটা একটা ব্যর্থতাই বলবো। আশরাফ আহমেদ শুনছিলেন নিশ্চয়ই। ঠিক এই পয়েন্টটি একটু আপনার কাছে ছোট্ট করে জানতে চাই। মানে সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের দূরত্ব তো আসলে এখানে স্পষ্টই হয়ে গেল, সংস্কারের যে আকাঙ্ক্ষা সেই জায়গায় ব্যর্থতা রয়ে গেল কিনা? ডেফিনেটলি দুটো ভাগে বলি আমি। উনি যে মাননীয় গভর্নর সাহেব যেটা বলছেন যে উনি অপারেশনালি কি ওনাকে হস্তক্ষেপ করা হয়নি, ঠিকই, কিন্তু বাংলাদেশ ব্যাংক একদিকে যেমন আপনার ইনফ্লেশন কমানোর জন্য যেই ধরনের পলিসি দিয়েছে, সরকারের ফিসকাল পলিসি কিন্তু ঠিক তার উল্টো এফেক্ট ফেলেছে। সো ইয়েস, আপনার বাংলাদেশ ব্যাংক যেটা করার চেষ্টা করেছিল সেটা তারা করতে পেরেছেন, কিন্তু যেহেতু সরকারের অন্যান্য যে পলিসিগুলো এটা কাউন্টার এফেক্টিভ ছিল, সেই জন্য ইনফ্লেশন কমে আসেনি। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আর সংস্কারে যদি আপনি দেখেন যে বাংলাদেশ ব্যাংকের যে সেপারেশনের যে যেটা রেগুলেশন, যেটা এইটার ব্যাপারে আমার নিজস্ব কিছু ভিউজ আছে। যেমন ধরুন, আপনার নিজস্ব ভিউ শুনবো, তার আগে আমাদের সঙ্গে ব্যারিস্টার মাসুম আছেন, তার কাছে একটু জেনে আসতে চাই। ব্যারিস্টার মাসুম, অক্টোবরে গভর্নর যেমনটা বলছিলেন যে গেল অক্টোবরে এই ড্রাফটটি জমা দেওয়া হয়েছে, সেটি অধ্যাদেশ আকারে আইনে রূপান্তর করার ক্ষেত্রে কি আসলে এই প্রায় 3 মাস 4 মাস সময় যথেষ্ট ছিল কিনা? অবশ্যই, এটা তো ধরেন আপনার যদি চায় তাহলে তো এটা 15 ডেজের মধ্যেই পসিবল। বাট এখানে যেটা হয়েছে, ধরেন যদি এটা না করতে পারে তাহলে তো ব্যাক টু দি জিরো আবার অ্যাগেইন চলে আসলো। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের যে সভারেন্টি বা সুপ্রিমেসি যেটা দেওয়ার জন্য এই গভর্নর চেষ্টা করেছে, সেইটা যদি ফেইল করে তাহলে তো আর ওই আমরা যেটা দেখেছি আগে যেটা ঘটেছে সিমিলার থিংস ঘটতে থাকবে। এবং সেটার সাথে সাথে আপনি জানেন যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 যেটা অ্যামেন্ডমেন্ট করেছিল 2023-তে, সেটাও কিন্তু ড্রাফট নতুন করে তাদের এখানে দেওয়ার কথা, যে ওই যে নাম্বার অফ ডাইরেক্টরস কারা থাকবে, ফ্যামিলি থেকে পেইড আপের এই যে বিভিন্ন ধরনের সংস্কার, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট প্লাস কিন্তু মানি কোর্ট অ্যাক্ট যেটা আমরা যেটা জানি অর্থহীন আদালত আইন 2003, সেটারও কিন্তু একটা আপনার ওই যে বার দেওয়ার কথা ছিল যে ডিফল্টার যারা তারা যেন স্ট্রেইট যে কোনো অর্ডার অ্যাগেনস্টে যেন হাইকোর্টের জন্য রিট জুরিসডিকশনে আসতে না পারে, সেই জন্য একটা বার, যে কোনো একটা 15 বা 20 বা 30% যেটা আমরা ট্যাক্সের কেসগুলিতে দেখি, সেই রকমের একটা বার দেওয়ার কথা ছিল। তার মানে যদি হলো এই ফাইন্যান্সিয়াল সেক্টরের যদি রিফর্মস আপনি করতে চান এবং এই আইনগুলি যে রেগুলেশনগুলি যেটা করার কথা সেটা যদি আপনি না করেন, তাহলে তো আবার আমরা যে জায়গায় ছিলাম, যে কারণে আমরা এই ফেইলিওরটা দেখেছি, যে আমাদের যেটা 36% নন পারফর্মিং লোন, বা যদি আমরা অন্যভাবে দেখি যে যদি 18 লাখ কোটি টাকা যদি অ্যাডভান্স থাকে, তার মধ্যে ডিস্ট্রেসড অ্যাসেট, যেটা অনেক ইকোনমিস্ট বা যদি আপনি ব্যাংকারদের যদি ভিউ নেন তাহলে তারা বলছে অ্যারাউন্ড 11 লাখ কোটি টাকার মতো এরকম। তাহলে যদি এই বিগ অ্যামাউন্ট, যেখানে ধরেন আপনার একটা রিশিডিউল, রিস্ট্রাকচার, নন পারফর্মিং লোন, আপনার তারপর হলো রাইট অফ, প্লাস যেটা জুডিশিয়ারিতে স্টাক আছে, এই কমপ্লিট যদি আমরা সিনারিও দেখি, তাহলে যদি ব্যাংকিং সেক্টর, যেখানে আমরা সব সময় বলে আসছিলাম যে রিফর্ম প্রয়োজন এবং যেই রিফর্মটা একেবারে এসেনশিয়াল, সেই রিফর্মটাই যদি না হয়, তাহলে এই যে আপনার যদি সেই লাস্ট আগস্ট থেকে যদি ধরেন এই 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত এই জাস্ট যেটা ওই অপারেশনাল একটা আমরা দেখলাম যে মার্জার, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু সাবজুডিস ম্যাটার, এখন কিন্তু এটা রিট জুরিসডিকশনে কিন্তু রুল ইস্যু হয়ে আছে। তার মানে হলো আলটিমেটলি যদি আপনি দেখতে যান, তাহলে কিন্তু খুব একটা বেশি এই অপারেশনাল কাজ ছাড়া কোনো ধরনের আমরা কিন্তু নিশ্চয়ই আমার একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতি থেকে এসে আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে হলো না, সেই হলো না হওয়ার ব্যর্থতাটার দায়টা আসলে কাকে দিবেন, এই প্রশ্ন উত্তর জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতা। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায়। আজকের বিষয়, ব্যাংক খাতে সংস্কার হলো না কেন, এই বিষয় নিয়ে কথা বলছিলাম। ব্যারিস্টার মাসুম, আপনার কাছে ছোট করে জানতে চাই, এই যে সংস্কার যে হলো না, এর দায় আসলে কাকে দিবেন, কেন্দ্রীয় ব্যাংক নাকি সরকার? অবশ্যই সরকারের, কারণ কেন্দ্রীয় ব্যাংক তো আমরা দেখেছি ফ্রম দি বিগিনিং হি হ্যাজ ট্রাইড হিজ লেভেল বেস্ট। বাট এখানে যেটা হবে সেটা হলো যে যখন আমরা যে অগস্টে যদি লাস্ট ইয়ার 2025-এর যদি আপনি সময় দেখেন, এই পুরো বছরটা আপনার তো বিগিনিংয়ে আমরা কেন এই জিনিসগুলি করলাম না। এবং একটা জিনিস বারবার আমরা বলছিলাম যে একটা ইকোসিস্টেম ডেভেলপ করা, আপনি দেখেছেন যে এনবিআর
প্লাস ক্যাপিটাল মার্কেট প্লাস আপনার এই ব্যাংকিং সেক্টর সাথে এই যে আমাদের ইনফ্লুয়েন্স সেক্টর, এই টোটালটাকে নিয়ে একটা ইকোসিস্টেম ডেভেলপ করার কথা বারবার আমরা বলছিলাম, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখিনি। এবং গভর্নমেন্টের স্পেশালি আমি বলবো যে তাদের কোনো এই ধরনের পরিকল্পনা বা কোনো ধরনের প্ল্যানিংও আমরা দেখিনি, যে কিভাবে আমরা শুধু দেখেছি পিসমিল বেসিস কিছু আপনার যে পলিসি নেওয়া, যেটা আমরা ব্যাংকিং সেক্টরে, আর এনবিআর এর তো আপনি দেখেছেন যে ওই সেপারেশনের ইস্যুটা নিয়ে কি হলো, আর ক্যাপিটাল মার্কেটে তো আমরা এখন পর্যন্ত কিছু দেখলাম না, শুধু ফাইন ইম্পোজের। আর ইনফ্লুয়েন্স সেক্টর বলে কিছু যে বাংলাদেশে আছে, এইটা তো আমার মনে হয় সেটি যেন অর্থ উপদেষ্টা স্বীকারই করেননি। নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা আরো শুনবো আপনার কাছে। আসতে চাই একটু আশরাফ আহমেদ, আপনি বলছিলেন বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ বিষয়ে আপনার নিজস্ব মতামত একটু জানতে চাই। দেখুন, একটা খুব সিম্পল যে ট্রেন্ড যেটা গ্লোবালি দেখা যাচ্ছে, যে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর স্টেবিলিটি এবং আরেকটা হচ্ছে আপনার সুপারভিশন অ্যান্ড কন্ট্রোল। দুইটা কিন্তু আলাদা রোল, এবং বাংলাদেশ ব্যাংকে যে এটা গভর্নর সাহেবকে আপনি জিজ্ঞেস করবেন, উনি নিজেও স্বীকার করবেন যে দুটো রোল একসাথে করাটা বাংলাদেশ ব্যাংকের জন্য আসলে অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যাচ্ছে। একদিক থেকে আপনি ব্যাংক অফ ইংল্যান্ডের মতন আপনি মনিটারি পলিসি কন্ট্রোল করবেন, আপনার ইনফ্লেশন কন্ট্রোল করার চেষ্টা করবেন, সেটা বাই ইটসেলফ একটা মেজর কাজ। সেকেন্ড যেটা হচ্ছে রেগুলেটরি সুপারভিশন এবং কন্ট্রোল, এই কাজটা কমপ্লিটলি সেপারেট। এই সেপারেশনটা নিয়ে আমি বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্সে কোনো কথা বলতে শুনলাম না। আমি ওখান থেকে কিছু দেখতে পাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের মর্যাদা কি হবে, বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কর্মপরিধি কি হবে, কিন্তু কোথায় দেখলাম না যে বলা আছে যে ফাইন্যান্স কমিটি, যেটা বাংলাদেশ ব্যাংকের অর্ডিন্যান্সে যেটা বলা আছে, যেটা থ্রুতে সরকারের কন্ট্রোল এক্সারসাইজ হয় বাংলাদেশ ব্যাংকে, সেটা রিমুভালের ব্যাপারে তো কোনো কথা দেখলাম না। সো এই যে ইস্যুগুলো, যে রিফর্মের ব্যাপারে কোথায় রিফর্ম করতে হবে, সেই ফোকাসগুলোতে কিন্তু আমরা একটা বড় ধরনের অসঙ্গতি দেখতে পাচ্ছি। মাসুদ ভাই আরেকটা জিনিস বলছিলেন যে দেখুন, বাংলাদেশ ব্যাংক গত 1 বছর ধরে দেখলাম আপনার কোন ডিরেক্টরের একজন ফ্যামিলি থেকে কতজন ডিরেক্টর হবে, কোন ডিরেক্টরের সাথে কে সম্পর্কিত থাকতে পারবেন না পারবেন, এই জিনিসগুলো নিয়ে বড় বড় অনেক কাজ করার চেষ্টা করা হলো, কিন্তু যে ফান্ডামেন্টাল বিষয়টা, যেটা যে ডিরেক্টরদের ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি চেক করার কথা, কিংবা তাদের যে ফিট অ্যান্ড প্রপার টেস্ট, এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে একটা কথা বলতে দেখলাম না। সো আমাদের অসঙ্গতিগুলো হচ্ছে এইটাই। তাহলে কি যে শূন্যতা থেকে আসলে শুরু হয়েছিল 24 জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে ব্যাংক খাত, যে শূন্যতা আমরা দেখেছিলাম, সেই শূন্যতার মধ্যেই কি রেখেই এই অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছে কিনা? আমি যদি বলি নীতিগত জায়গায়, আইনের জায়গায় আরেকটু কঠিন ভাবে বলি আমি আপনাকে, আমাদের যে ফান্ডামেন্টাল প্রবলেমগুলো ছিল গভর্নেন্সের ব্যাপারে, সেটার ব্যাপারে কিন্তু কংক্রিট কোনো স্টেপস এখনো হয়নি। আপনি ইন্ডিভিজুয়াল ব্যান্ডেজ করেছেন, আপনি ইন্ডিভিজুয়াল ব্যাংকের বোর্ড রিকনস্টিটিউশন করেছেন, এই কাজগুলো হয়েছে, কিন্তু সিস্টেমিক যে চেঞ্জ যেটা দরকার ছিল, সেটা কিন্তু কোনো কিছু ডেলিভার্ড হয়নি। সেকেন্ড যে জিনিসটা আমি বলবো, যে দেখুন, আমরা 2025 বিগিনিং এ আমরা যেই স্টান্সটা নিয়েছিলাম, যে আমরা আমাদের যে ডিফল্ট ডেফিনিশন, এনপিএল এর ডেফিনিশন 6 মাস থেকে 3 মাসে নামিয়ে আনবো, এই কাজটার ফলে কিন্তু ব্যাংকিং সিস্টেমে একটা বড় ধরনের ডিসরাপশন ক্রিয়েটেড হয়েছে। আপনি যদি দেখেন যে আজকে যখন বাংলাদেশ ব্যাংক বলছে যে আমাদের এনপিএল 35% লেভেলের কাছাকাছি আছে, এবং এটা রিস্ট্রাকচারিং এর মাধ্যমে এটা আরো 5% কমে আসছে ডিসেম্বরে, এবং আরো 5% কমবে। সো মোটামুটি এটা 35 থেকে 25-এ নামবে। তার মানে হচ্ছে এই যে 10%, উইচ ইজ রাফলি 2 লক্ষ কোটি টাকার একটু নিচে, এই এনপিএল গুলো কিন্তু 100% ক্রিয়েটেড হয়েছে ওই যে আমরা যে এনপিএল ডেফিনেশন চেঞ্জ করেছি সেটার ফলে। তাহলে কি হলো, আপনি একদিক দিয়ে এনপিএল ডেফিনেশন টুইক করে আপনি এনপিএল এর পরিমাণ সিগনিফিকেন্টলি বাড়িয়ে দিলেন, তারপরে ওটাকে আবার রিশিডিউল করলেন, এবং তারপরে আপনাকে এক্সাম্পশন দিতে হলো যাতে আপনি আইএফআরএস অনুসারে প্রাইসিং করতে না হয়। সো একদিক থেকে আপনি একটা ক্যাপিটাল ডিস্ট্রাকশন ক্রিয়েট করলেন ব্যাংকিং সিস্টেমে। সেকেন্ড জিনিসটা হচ্ছে ওই ক্যাপিটালটাকেই, ওই যে রিডিউসড ক্যাপিটাল ক্যালকুলেশন যেটা, সেটাকে আবার চালিয়ে নেওয়ার জন্য আপনি একটা ব্যবস্থা করে দিলেন। তো এদিক থেকে চিন্তা করলে আসলে যে খুব যে একটা ইমপ্রুভমেন্ট হয়েছে আমি এটা বলতে পারছি না। নিশ্চয়ই ব্যারিস্টার মাসুম, আপনাকে দিয়ে আলোচনা শেষ করতে চাই। মানে এখন বলা হচ্ছে যে আসলে আগামীতে নতুন যে নির্বাচিত সরকার আসবে তার কাছে প্রত্যাশার ঝুড়ি রেখে যাচ্ছে আর কি অন্তর্বর্তী সরকার, তো সেটি আসলে সেই পিলোপাসিং গেম হলো কিনা? হ্যাঁ, অ্যাকচুয়ালি আশরাফ ভাই কিন্তু পুরো ডিটেলস জিনিসটা বললো, যে অ্যাকচুয়ালি কিন্তু কোনো ধরনের যেই ধরনের আমরা রিফর্ম এক্সপেক্ট করেছিলাম, যে কমপ্লিটলি অল স্টেক হোল্ডার্সদের নিয়ে একটি কমপ্লিট ইকোসিস্টেম হবে, এবং সেই রিফর্মগুলি আমরা প্রতিটা সেক্টরে দেখব, এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে এতদিনের যে অরাজকতাটা ছিল একটি সম্পূর্ণ একটি প্রপার লাইনে আসবে।
কিন্তু সেইটা কিন্তু দু একটা জায়গায় যেটা পিসমিল বেসিস হয়েছে, এর বাইরে কিছুই ঘটেনি। এখন যেটা নিউ গভর্নমেন্ট যারা ফর্ম করবে তাদের উপরে কমপ্লিট এটাই থাকবে, যদি তারা গুড ইন্টেনশন নিয়ে এবং ব্যাংকিং সেক্টর এবং টোটাল ইকোনমিকে যদি সার্ভাইভ করাইতে চায়, তাহলে তাদের এই মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট এবং যে ইন্স্যুরেন্স সেক্টর প্লাস উইথ দি এনবিআর, এইটাকে নিয়ে একটা ইকোসিস্টেমে এবং তাদের পলিসিগুলি যেটা আপনার কম্বাইন্ডলি চিন্তা করে করতে হবে। যদি তাই করা হয়, অনলি দেন আমরা কিন্তু এই যেই অবস্থাতে আছি সেখান থেকে রেস্কিউ হতে পারবো, তাছাড়া কিন্তু কোনো ওয়ে আউট আমাদের থাকবে না। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আশরাফ আহমেদ, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রত্যাশা করি আমরা নিশ্চয়ই পরবর্তী সরকার অর্থনীতির কল্যাণে, দেশের কল্যাণে আসলে এই পজিটিভ সিদ্ধান্তগুলো নেবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা থেকে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।